गिफ्ट নিয়ে যেতে হয় সত্যি কথা বলতে। প্রথম যে ধাক্কাটা লাগে প্রচুর গ্ল্যামারাস লাইফস্টাইল সেটা নয়, আর সবথেকে বড় কথা গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো, আমরাও বেশ ভালো আছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আমরা যখন ইন্ডিয়াতে থাকতাম বা আমারই কলেজ লাইফে ধরুন প্রায় একটা নিউজ পেপারে নিউজ আসতো যে ইউএসএতে $1 কোটি স্যালারিতে জব পেয়েছে, বা এই যে অনেক সময় আইআইটি থেকে পাস আউট হয় তাদের যে প্লেসমেন্ট হয়, তো সেগুলোতে প্রায়ই আমরা নিউজ পেপারে দেখতে পেতাম যে ইউএস $1 কোটি স্যালারি জব পেয়েছে। তো আজকে চলুন ডিসকাস করি যে ইউএসএতে অ্যাকচুয়ালি $1 কোটি স্যালারি জবের ভ্যালুটা কতটা। তো এই ভ্যালুটা বোঝা যায় একমাত্র ইউএসএতে আসার পরেই। তো আমরা ইউএসএতে প্রায় অনেক বছর আছি, তো একটা রাফলি বলতে পারেন আইডিয়া হয়ে গেছে যে কীরকম ইনকাম হলে কীরকম খরচ হয় আর কতটা সেভ করা যায়। তো আজকে সেই বিষয়েই ডিসকাস করব যে $1 কোটি স্যালারি যদি কেউ ইউএসএতে পায় তো তাহলে তার কত সেভ হতে পারে, মানে সে কতটা সঞ্চয় করতে পারে। আমরা তো ইউএসএতে আসি ইন্ডিয়া থেকে, বাড়ি ঘর আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে দিয়ে, তো মেনলি টাকা পয়সা রোজগার করার জন্যে, সঞ্চয় করার জন্যে সবার মধ্যেই এটা থাকে। তো সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে একটা অন্য দেশে আসা। প্রথমেই বলি স্যালারিটা ডিপেন্ড করে মানুষ কোন জায়গাতে আছে তার উপরে। ধরুন কেউ নিউ ইয়র্ক সাইডে আছে বা কেউ ক্যালিফোর্নিয়া সাইডে আছে বা সেই জায়গাতে জব পেয়েছে, সেই জায়গায় চাকরি পেয়েছে, তার কিন্তু স্যালারির পরিমাণটা অনেকটা বেশি। কারণ সেখানকার যে ডেলি এক্সপেন্স মানুষের, মানে সেখানে জীবনযাত্রার যে খরচ সেটা অনেক বেশি, সব কিছু অনেক বেশি এক্সপেন্সিভ, তাই তাকে ওখানে সার্ভাইভ করতে হলে তার স্যালারির পরিমাণটাও অনেকটা বেশি হবে। তাই ইউএসের অন্যান্য স্টেটের তুলনায় নিউ ইয়র্ক বলুন বা ক্যালিফোর্নিয়া বলুন, ওই সব জায়গাতে মানুষের স্যালারিটাও অনেকটাই বেশি হয়ে থাকে। আমি ইউএসএতে মিনেসোটাতে থাকি, আপনারা অনেকেই জানেন। তো আমি আজকে মিনেসোটাতেই কীরকম কী খরচ হয় আর এখানকার মানুষের মানে অ্যাভারেজ যে স্যালারিটা হয় সেই বিষয়ে ডিসকাস করি। যারা ইন্ডিয়া থেকে আসে তারা বেশিরভাগ, অনেকে রিসার্চ করতে আসে, অনেকে ইঞ্জিনিয়ার ধরনেরই প্রফেশন মেনলি বেশি হয়ে থাকে। তো আমি এখানে বেশিরভাগ ইঞ্জিনিয়ারদের স্যালারি হচ্ছে 110 থেকে 120 হাজার ইউএস ডলার। $1,20,000 ইন্ডিয়ান যে টাকাতে সেখানে যদি আমি কনভার্ট করি সেটা রাফলি হচ্ছে 90 থেকে $1 কোটি মধ্যে। ইউএস ডলারের ভ্যালু তো সবসময় প্রায় রোজই চেঞ্জ হয়। $1,20,000 যে কেউ যে ইনকাম করছে, তো তার কীরকম কী এক্সপেন্স হয় আর তার কীরকম কী সেভ হয় সেটাই বলছি। আমি এখানে খুব বেশি লাক্সারিয়াস লাইফস্টাইলের কথাও বলছি না, বা খুব কম খরচ করে খুব কষ্টে থাকতে হবে সেরকম কথা বলছি না। আমরা ইন্ডিয়ান যারা তারা যেভাবে থাকি আর যেভাবে টাকা পয়সা মোটামুটি সেভ করার সবাই চেষ্টা করে, তো সেটাই একটা জেনারেল আইডিয়া দিচ্ছি। তো প্রথমে যে স্যালারির প্রথম যে ধাক্কাটা লাগে যে এখানকার গভর্নমেন্ট থেকেই প্রথমেই আপনার 30%-এর ওপর ট্যাক্স কেটে নেবে। তো এই যে বললাম $1,20,000 ইনকাম করছে কেউ, তার ট্যাক্স কেটে নেবার পরে হাতে আসে রাফলি হচ্ছে যে $84,000, মানে হচ্ছে $84,000। তো এবার $84,000 যে $, সেটা যদি আমি মাসে ভাবি যে মাসে কত টাকা ইনকাম হচ্ছে, যদিও এখানে সব মানে মাসে দুবার স্যালারি হয়, মানে 15 দিন পর 15 দিনে একটা স্যালারি ঢোকে হাফ, 15 দিন পরে আবার হাফ স্যালারি ঢোকে। তো যদি আমি ওইভাবে মান্থলি ধরি যে মাসে এক মাসে কত টাকা স্যালারি হচ্ছে, সেটা হচ্ছে ধরুন আপনার ওই $7,000 মতো। এবার $7,000 মধ্যে সব থেকে বেশি যেটা খরচ হয় সেটা হচ্ছে যে মানে মানুষ যেখানে থাকে তার অ্যাপার্টমেন্টের রেন্টে। কেউ যদি বাড়ি কিনে থাকে সেটাতে তো আরও বেশি খরচ হয়, তার ইএমআই দিতে হয়। তো সেটা সেই বিষয়ে আমরা পরে ডিসকাস করব। আমরা যেহেতু এখন বাড়িতে থাকি, কিন্তু আমরা আগে অ্যাপার্টমেন্টে থাকতাম। এখানে ইউএসএতে অনেক বছর আছে এবং অনেক বছর আমরা অ্যাপার্টমেন্টেই থাকতাম। আমি আর সুদীপ্ত তোরা হওয়ার আগে অবধি আমরা অ্যাপার্টমেন্টেই থাকতাম। তো এই অ্যাপার্টমেন্টে কীরকম খরচ হয় সেটাই
আমি বলছি। তো অ্যাপার্টমেন্টে প্রথমে তো রেন্ট চলে গেল। 1 বেডরুম অ্যাপার্টমেন্ট যদি হয়, মানে কেউ যদি ইউএস থেকে দুজনা মিলে, দুজনের ফ্যামিলি হয় আর তারা যদি ইউএসতে আসে, তাহলে প্রথমেই সবাই 1 বেডরুমই অ্যাপার্টমেন্ট নেয়, মানে দুজন এখানে 1 বেডরুম অ্যাপার্টমেন্টে থাকতে পারে। যদি আপনার বেবি থাকে বা আরও কেউ থাকে, তো তাহলে আপনাকে 2 বেডরুম অ্যাপার্টমেন্ট নিতে হবে, 3 বেডরুম অ্যাপার্টমেন্ট নিতে হবে, সেটা পরের কথা। কিন্তু জেনারেলি সবাই হাজব্যান্ড ওয়াইফরাই আসে এবং সবাই 1 বেডরুমই অ্যাপার্টমেন্ট নেয়। 1 বেডরুম অ্যাপার্টমেন্টের রেন্ট হচ্ছে আমাদের মিনেসোটাতে, মানে মেন যে সিটি এরিয়া, সেখানে হচ্ছে $1800। এটা আমি বলছি অ্যাভারেজ রেন্ট, এর থেকে বেশিও হতে পারে, অনেক কমের পরিমাণটা কমই বলবো। $1800 কমে খুব একটা, যদি আপনি অ্যাপার্টমেন্টে থাকেন সেটা একটু শহর থেকে দূরে হবে, মানে সাবাব এরিয়াতে হবে। আর মোটামুটি স্ট্যান্ডার্ড অ্যাপার্টমেন্টের 1 বেডরুম অ্যাপার্টমেন্টের রেন্ট হচ্ছে $1800। তো 1 বেডরুম অ্যাপার্টমেন্টে একটা বেডরুম, একটা বাথরুম, একটা কিচেন আর একটা লিভিং রুম। তারপরে যেটা আসে সেটা হচ্ছে অ্যাপার্টমেন্টের যে ইউটিলিটি বিল। ইউটিলিটি বিল মানে হচ্ছে ধরুন ইলেকট্রিক বিল, জলের বিল, ট্র্যাশ যে কালেক্ট করে সেটার বিল, আর ইভেন আপনি যে লন্ড্রি করবেন অ্যাপার্টমেন্টে, সেই অ্যাপার্টমেন্টের লন্ড্রির ক্ষেত্রেও একটা কার্ড বানাতে হয়। সেই কার্ডটা হচ্ছে অনেকটা ডেবিট কার্ডের, ডলার ভরে রাখতে হয়, আগে থেকে রিচার্জ করে রাখতে হয়। তো সেই কার্ডটা পে করে তখন আপনি লন্ড্রি করতে পারবেন। তো এই সব মিলিয়েও মোটামুটি ধরুন $150 কাছাকাছি খরচা হয়। এবার অনেক অ্যাপার্টমেন্টে এই যে ট্র্যাশ বা জল বললাম, এগুলো এই রেন্টের মধ্যেই থাকে। আবার অনেক অ্যাপার্টমেন্টে আলাদা করে দিতে হয়, মানে মাসের শেষে একটা আলাদা করে বিল পে করতে হয়। আর ইলেকট্রিক বিল তো সেপারেট পে করতে হয়ই সবাইকে। তো এটা গেল হচ্ছে যে অ্যাপার্টমেন্টের রেন্ট আর ইউটিলিটির কথা। এরপরে যেটা আসে সেটা হচ্ছে ইউএসএতে মানে মেডিকেল খরচটা অনেক বেশি, সকলকে ইন্স্যুরেন্স নিতে হয়, মেডিকেল ইন্স্যুরেন্স। আর দুজনের ক্ষেত্রে মেডিকেল ইন্স্যুরেন্স হচ্ছে মিনিমাম আপনার $500 মতো। মেডিকেল ইন্স্যুরেন্স না থাকলে আপনি এখানে কোনো ট্রিটমেন্ট করাতে পারবেন না, করাতে হলে হিউজ টাকা পে করতে হবে, যেটা সম্ভব না। আমার যে বেবি, মানে তোরা জন্মেছিল, তো আমার বেবি ডেলিভারির টাইমেই বলছি, শুধুমাত্র যে আমি যে রুমটাই ছিলাম, মানে হসপিটালে যে রুমটাই ছিলাম, সেই রুমটাতে ওরা চার্জ করেছিল হচ্ছে $36,000, মানে $36,000 শুধুমাত্র ওই রুমটার ভাড়া। তারপরে ডক্টরের চার্জ, বেবি ডেলিভারির চার্জ, আরও অন্যান্য চার্জ, সেসব তো বাদে দিন, সেটা অ্যাড করে আরেকটা ভিডিও হয়ে যাবে আমার। তো যাই হোক, সেটা পরে ডিসকাস করব। পরে যে বিষয়টায় আসছি সেটা হচ্ছে যে থাকতে হলে তো গ্রসারি করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। তো গ্রসারিতে মানুষের কত খরচ হয় ইউএসএতে? দুজনের যদি ফ্যামিলি হয়, মিনিমাম খরচ হচ্ছে মান্থলি বলতে গেলে $800 মতো। এবার কি বল, 800 থেকে 900। ধরুন আপনি মাসে কাউকে ইনভাইট করলেন, আপনি তো একা একা থাকতে পারবেন না, আপনার মানে অ্যাপার্টমেন্টে কাউকে ইনভাইট করলেন কোনো ফ্রেন্ডকে, তো তখন স্পেশাল কিছু বানানো হলো, মানে কিছু করতে হলো, $100 বেশি হয়ে যাবে। এবার আসছি আপনার মোবাইল বিল, ইন্টারনেট বিল, এইসবের ব্যাপারে। তো মোবাইলের আপনাকে রিচার্জ করাতে হবে, আর ইন্টারনেট ছাড়া তো ইউএসতে চলাই যাবে না। তো ইন্টারনেট প্রতিটা মুহূর্তে সবার লাগবে, না হলে মানে থাকা যায় না ইউএসএতে ইন্টারনেট ছাড়া। তো সেটার ক্ষেত্রে মোটামুটি খরচ হয় হচ্ছে যে $150, ওখানেও তাই। এরপরে আরেকটা বিষয়, সেটা হচ্ছে ইউএসএর পাবলিক ট্রান্সপোর্ট যে ইউএসএর বাজে, সেটা আমি আমার আগের অনেক ভিডিওতে বলেছি। তো এখানে থাকতে হলে গাড়ি আপনার একটা থাকতেই হবে, মানে গাড়ি থাকাটা মানুষের নেসেসিটি। সব কিছু অনেক দূরে দূরে, মানে আপনি বাড়ি থেকেই, বাড়ির পাশে আপনার বাজার নয়, তো আপনাকে গ্রসারি করতেও যেতে হবে, সেটাও গাড়ি করে যেতে হবে। আপনি যদি বাসে করে যান, অত গ্রসারি সপ্তাহের শেষে আনাটা খুবই ডিফিকাল্ট। চালের বস্তা, আটার বস্তা, অত গ্রসারি নিয়ে এটা খুবই ডিফিকাল্ট বিষয় একটা। তো গাড়ি থাকাটা একটা খুবই দরকার, গাড়ি থাকাটা এখানে একটা নেসেসিটি। তো এই গাড়ির পেছনে আপনার গাড়িতে ইএমআই দিতে হবে, প্লাস গাড়ির জন্য গ্যাস ভরতে হবে, মানে গাড়ির তেল ভরতে হবে, প্লাস গাড়িতে ইন্স্যুরেন্সও নিতে হবে। তো গাড়ি এই টোটাল খরচটা হচ্ছে আপনার মোটামুটি $600-650 মতো। মানে ধরুন গাড়িতে ইএমআই $400 দিলেন, তারপরে $100 আপনার ইন্স্যুরেন্স হলো, প্লাস $150, মানে ওই রকম গ্যাস, মানে তেল ভরতে হলো। এখানে তো তেলটাকে ইউএসএতে গ্যাসোলিন বলে, তো সেই জন্য গ্যাস বলে। তো সেটা হচ্ছে গাড়ির পেছনে খরচ। বন্ধুরাই হচ্ছে ফ্যামিলি, তো প্রত্যেক সপ্তাহে কারোর বাড়িতে যাওয়া লেগেই থাকে, অথবা কেউ আপনার বাড়িতে আসে। মানে মেনলি হচ্ছে আপনি কাউকে ইনভাইট করলেন বা
কেউ মানে কেউ আপনাকে ইনভাইট করলো, তো সেখানে যেতে হলেও আপনাকে গিফট নিয়ে যেতে হবে। তারপর কারোর জন্মদিনের পার্টি, কোথাও পটলাক হচ্ছে, তো খালি হাতে তো যাওয়া যায় না, তো বা কেউ এলে সেখানেও তাদের জন্য অ্যারেঞ্জমেন্ট করতে হয়, তো সেখানেও খরচ হয়। তো এই সবের পেছনেও আপনি প্রতি সপ্তাহেই আপনার কিছু না কিছু খরচ লেগেই থাকবে। তো সেটার জন্য আপনি ধরে নিন $400 কাছাকাছি অনেক সময় হয়ে যায়। বা আপনি নিজের জন্য কোথাও মাসে একটা জামা কিনলেন, কি কিছু শপিং করলেন, কি অ্যাপার্টমেন্টের কিছু শপিং করলেন, কি থালা বাসন কিছু কিনলেন একটা, তো সেখানেও একটা খরচ, একটা আলাদা খরচ থাকে। তো সেটার জন্য আমি ধরে রাখলাম $400 মতো লেগেই যায়। সপ্তাহের শেষে মাসে একবারও কোথাও না কোথাও নিশ্চয়ই বেড়াতে যাবেন, মানে আশেপাশে কোথাও না কোথাও বেড়াতে যাবে। কারণ এখানে উইন্টারটা অনেক লম্বা, 6 মাসের বেশি উইন্টার, তখন বেরোনোটা খুবই ডিফিকাল্ট। উইন্টারে রাস্তাঘাট বন্ধ থাকে অনেক জায়গায়, স্পেশালি দূরের দূরের জায়গায়, যেগুলো বেড়াতে যাওয়ার জায়গা বলছি, পাহাড়ের উপরে, নদীর ধার, লেক, এইসব সাইডগুলোতে ওগুলো তো বন্ধই থাকে। তো মেনলি সামার টাইমে মানুষজন কি করে, উইকেন্ডে কোথাও না কোথাও ঘুরতে যায়। এখানে কোথাও না কোথাও কিছু না কিছু অ্যাক্টিভিটি লেগে আছে, আজকে বেলুন ফেস্টিভ্যাল হচ্ছে, কালকে অন্য কোথাও মেলা হচ্ছে, সেগুলোতেও মানুষ পার্টিসিপেট করে। তো সেখানেও কিছু না কিছু খরচ হয়। আমি একটা নর্মাল, যদি আপনি ড্রাইভে যান, যেটা একদিনেরও মানে রাতে স্টে করবেন না, সকালে গিয়ে রাতে চলে আসবেন, এরকম যদি ড্রাইভে যান, সেখানেও আপনার মিনিমাম $200 খরচা হবে। মিনিমাম দুজনের ক্ষেত্রে $200 খরচা হবেই, তার কমে কখনো সম্ভব নয়। তো সেটাও আপনি $200 অ্যাড করে রাখুন। এবার এটা ছাড়াও ধরুন আপনার শরীর খারাপ হলো, আপনাকে ইমার্জেন্সিতে যেতে হলো, নর্মাল কোনো শরীর খারাপ কিছু হলো, আপনাকে ইমার্জেন্সিতে যেতে হলো, সেখানে মিনিমাম আপনার ইন্স্যুরেন্স থাকলেও যেটা খরচ হবে সেটা হচ্ছে $250। ওটা দিতেই হবে, ওটা দিতে বাধ্য। তাছাড়া ধরুন একটু আধটু মেডিসিন বা কিছু কিনতে হলো, যেটা ওটিসি ড্রাগ বলি, মানে ওভার দ্য কাউন্টার ড্রাগ, যেটা বাইরে থেকেই পাওয়া যায়, সেটাতে তো ইন্স্যুরেন্স অ্যাড হয় না, তো সেখানে ধরুন আপনার $50 মতো খরচা হয়ে গেল। তো সব কিছু অ্যাড করে মোটামুটি আপনার $5,000 থেকে $5,050 কি $5,5100 মতো খরচ হতে পারে। এটা হচ্ছে অ্যাভারেজ খরচ আমি বলছি। এর থেকে আপনি যদি বেশি মানে ভালো লাইফ স্পেন্ড করতে চান, আরও এক্সপেন্সিভ জিনিসপত্র কিনতে চান, তো আরও বেশি হতে পারে, কিন্তু অ্যাভারেজ যেটা বলছি সেটা হচ্ছে $5,050 মতো আমি হিসেব করে দেখলাম, এরকমই হচ্ছে। তো এবার $7,000 থেকে $5,050 চলে গেল, আপনার পড়ে থাকছে কত, 1800 সামথিং না, $1950 মতো আপনার পড়ে থাকছে। এবার ওই $1950 যদি আপনি প্রতি মাসে সেভ করেন, তাহলে আপনার বছরের শেষে হচ্ছে $23,400। তো বছরের শেষে আপনার সঞ্চয় হবে $23,400। ইন্ডিয়ান টাকাতে সেটা হচ্ছে 19 লক্ষ টাকা। তো এই বছরে আপনি 19 লক্ষ টাকা সঞ্চয় করতে পারছেন। এবার আসি আরেকটা বিষয়ে, সেটা হচ্ছে আপনি যখন ইউএসএতে থাকবেন, তখন বছরে কোথাও না কোথাও, বছরে একবার হলেও আপনি কোনো জায়গায় ঘুরতে যাবেন। অনেক বড় একটা দেশ, তো সেখানে অনেক জায়গা এক্সপ্লোর করার থাকে। তো জেনারেলি ইন্ডিয়ানরা কি করে, বছরে একবার কোথাও না কোথাও ঘুরতে যায়, মানে সেটা আপনাকে ফ্লাইটে করেই যেতে হবে, যেহেতু জায়গাগুলো এতটা দূরে দূরে। তো ফ্লাইটে করে দুজনে মিলে যদি আপনি ঘুরতে যান, তাহলে সেখানে খরচ মিনিমাম আমি বলছি $2,000 তো হয়েই যাবে। 2000-এর বেশিও হতে পারে, বাট $2,000 মিনিমাম, মানে ওখানে থাকা, হোটেল খরচ, প্লাস আপনাকে ওখানে গিয়েও একটা গাড়ি নিতে হবে ট্রাভেল করার জন্য, প্লাস ফ্লাইটের খরচ তো আছেই, যাতায়াত মিলে সেখানেও মিনিমাম $2,000 থেকে $2,500 খরচ হবে। প্লাস যারা আমরা বাইরে থাকি, তারা ইন্ডিয়াও একবার যেতে চাই বছরে একবার করে, যদিও কোভিডের জন্য সেটা সবসময় বন্ধ ছিল, অনেক বছর যাওয়া হয়নি, তো তাহলেও সবাই চেষ্টা করে বছরে একবার ইন্ডিয়া যাবার। তো সেই ইন্ডিয়া যাবার টাইমেও আপনার অনেকটা খরচ হয়, মানে আপনি যদি ইউএসএ, আপনি যে জায়গা থেকে আছেন সেখানে ডোমেস্টিক ফ্লাইটে ধরেন একটা মেন কোনো সিটিতে গেলেন, তারপর সেখান থেকে ইন্ডিয়াতে, সেখানে তো অনেক ব্রেক করে করে ইন্ডিয়া যেতে হবে। তারপর ইন্ডিয়াতে যেখানে আপনি ল্যান্ড করলেন, সেখান থেকে আপনার যে শহর, যেটা ধরুন আমরা যেমন কলকাতা থেকে, তো আমাদেরকে ডিরেক্ট মিনেসোটা থেকে কলকাতায় যাওয়া যায় না, তো মিনেসোটা থেকে হয় শিকাগো যেতে হবে, শিকাগো থেকে দিল্লি বা বোম্বে, তারপরে কলকাতা হতে পারে। আবার একটা যদি আপনি অনেক একটু ঘুরে ঘুরে যেতে চান, তাহলে টাকাটা একটু কম লাগে, সেটা হচ্ছে আপনি মিনেসোটা থেকে আপনি গেলেন হচ্ছে অ্যামস্টারডাম বা প্যারিস, তো প্যারিস থেকে আবার আপনি বোম্বে অথবা
মানে মুম্বাই অথবা দিল্লি যেখানে কোথাও একটা গেলেন, সেখান থেকে কলকাতা। এবার কলকাতাতে নেমেই তো এয়ারপোর্টের পাশে আবার বাড়ি নয়, তো সেখান থেকে আবার গাড়ি করে যাওয়া আছে বা যেভাবেই হোক যাওয়া আছে। তো সেটা যেতে হলো মানে টোটাল খরচটা যদি আমি ধরি, ফ্লাইটের খরচ প্লাস ধরুন আপনি যে এত বছর পরে যাচ্ছেন বা বছরের পরে যাচ্ছেন, তো সেখানে ইন্ডিয়াতে যে আত্মীয় স্বজন সবাই আছে, তো তাদের জন্য কিছু গিফট নিয়ে যাবেন। আর ইউএসএ থেকে ইন্ডিয়া গেলে অনেক গিফট নিয়ে যেতে হয়, সত্যি কথা বলতে। নিয়ে যাই বছরে একবার সবার সাথে দেখা, পুজো টুজো কখনোই তো থাকা হয় না, তো সবাই চেষ্টা করে নিজের বাড়ির জন্য বা বাড়ির আত্মীয়দের জন্য তো কিছু না কিছু নিয়ে যেতে। সেখানেও অনেকটা টাকাই খরচা হয়, মানে অনেকটা $US খরচা হয়ে যায়। তো সব মিলিয়ে ধরুন আপনার $6000 তো চলেই যায় এখনকার যে মানে ফ্লাইটের টিকিট এই সমস্ত নিয়ে আমি বলছি। $6000 বেশিও লাগে অনেক সময়। আগের বারে আমরা যখন গেছিলাম তখনই আমাদের অনেক টাকা খরচা হয়েছিল, যদিও তোরা আমাদের সাথে ছিল। ওর টিকিট ফ্রি, কিন্তু তাহলেও বাচ্চাকে নিয়ে যাওয়ার জন্য অনেক এক্সট্রা এক্সপেন্স থাকে। তো তাহলেও ওটাই আমি বলতে চাইছি, যদি দুজনে মিলেও যান তাহলেও আপনার এই খরচটা 2024-এ মানে 2024-এ এটা হয়েই যাবে। হচ্ছে যে ধরুন 2000 প্লাস 6000, তো আরও আপনার $8000 চলে গেল আপনার বছরে যেটা সেভ করছেন সেখান থেকে। 23400 থেকে আরও $8000 চলে গেল, তাহলে আপনার থাকছে হচ্ছে 15400-র মতো। তো এই $15000 মানে হচ্ছে 12 থেকে 13 লক্ষ টাকার মতো, মানে বছরের শেষে আপনি 12 থেকে 13 লক্ষ টাকা সেভ করতে পারবেন। আবারও বলছি যে টাকাটা মানুষ সেভ করতে পারে আপনি কিভাবে আপনার লাইফস্টাইল লিড করছেন। তো এই আমি যেটা বললাম সেটা হচ্ছে অ্যাভারেজ ব্যাপার, এটা কোনো এরকম নয় যেটা আমরা অনেক লাক্সুরিয়াস লাইফস্টাইল লিড করি ইউএসএতে সেই জন্য এত টাকা হচ্ছে না, একবারেই না। একদম সাধারণ যে খরচগুলো মানুষের বেসিক নেসেসিটি সেগুলোই আমি আপনাদের আজকে বললাম, এর থেকে বেশি খরচ অনেক সময়ই হয়ে যায়। এই জন্য অনেকেই কি করে এখানে দুজনাই মানে হাজব্যান্ড ওয়াইফ চেষ্টা করে দুজনাই ইনকাম করার, কিন্তু তাহলেও প্রথমেই যখন আপনি আসবেন এখানে যারা ডিপেন্ডেন্ট ভিসায় আসে, মানে আমি যখন প্রথমে এসেছিলাম আমার এখানে ওয়ার্ক পারমিট ছিল না, তো সেটাও আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তাছাড়া আরও অনেক খরচ আছে, এই যে ধরুন আপনার পাসপোর্ট এক্সপায়ার করে গেল, সেই পাসপোর্ট রিনিউ করতে হবে। গাড়ি আছে, গাড়ি খারাপ যে কোনো মুহূর্তে হতে পারে, এখানকার ওয়েদারটা এতটাই ডিফিকাল্ট, এতটা হার্শ উইন্টার, টায়ার খারাপ হতে পারে, আরও এটা অনেক কিছুতে খারাপ হতে পারে। তো তার জন্য আপনাকে একটা ইমার্জেন্সি ফান্ডে আপনাকে রাখতেই হবে। তো পুরো টাকাটাই যে আপনি সেভ করলেন সেটা কিন্তু নয়। তো এই যে 12 থেকে 13 লক্ষ টাকা আমি বললাম, সেখান থেকেও তো অনেকটা টাকাই আপনাকে সরিয়ে রাখতে হবে যে কোনো মুহূর্তে আপনার খরচ হতে পারে। এখানকার লাইফটা অনেকটাই ডিফিকাল্ট, বাইরে থেকে যতটা মনে হয় যে প্রচুর গ্ল্যামারাস লাইফস্টাইল সেটা নয়। আর সব থেকে বড় কথা, এখানে আপনাকে সমস্ত কাজ নিজে করতে, সমস্ত বাসন ধোয়া থেকে রান্না করা থেকে সব কিছু। আপনি যদি একটা বাইরে কোথাও খেতে যান সেখানেও আপনাকে অনেক টাকা স্পেন্ড করতে হবে। নর্মাল যে এমনি দোকানে খেতে গেলেও দুজনে মিলে খেলে সেটা আপনার $50 মিনিমাম হয়ে যায়। আপনি একটা বার্গার খান, একটা কোল্ড ড্রিঙ্কস খান, সেখানেই হয়ে যায়। তো আপনি যদি ভালো ফাইন ডাইনিং রেস্টুরেন্টে খেতে যান, ইন্ডিয়াতে এখন যেমন দেখি উইকেন্ডে সবাই বাইরে খেতে যাচ্ছে ভালো ভালো রেস্টুরেন্টে, তো এখানে যদি আপনি সেটা করতে যান সেখানে আপনার মিনিমাম $150-200 লাগবেই লাগবে। আমি দুজনের ক্ষেত্রে বলছি, আরও বেশি লাগে কারণ সেখানে আপনাকে আবার টিপ দিতে হবে। তো মিনিমাম 10 to 15% আপনার যে বিল হবে তার উপরে টিপ দিতে হবে, এটা বেসিক। আপনি টিপ না দিলে আপনি মানে খুবই বাজে ব্যাপার সেটা। তো ওই সব খরচও আছে, তো বেশ অনেকটাই খরচ হয়ে যায়। আর সব থেকে বড় কথা, এখানে যেহেতু নিজের কাজ নিজেকে করে নিতে হয়, আপনি আমার ভিডিওতেই দেখতে পাবেন আমি সারাদিন রান্না করছি, ঘর পরিষ্কার করছি, আবার বাড়িতে কিছু জিনিসপত্র এলো, চেয়ার টেবিল ক্যাবিনেট, সেটাও ফিট করছি। তো এইরকম এখানে এগুলো নিজেকে করে নিতেই হয়। তো আমি আশা করি এখানে 1 কোটি টাকা স্যালারির জব কতটা ভ্যালু রাখে, আর 1 কোটি টাকা স্যালারির জবেতে যদি এখানে আসে কেউ, তাহলে সে কতটা সেভ করতে পারবে, কীরকম কি খরচ হয় ইউএসএতে, সব কিছু আমি একটা এক্সপ্লেন করার চেষ্টা করলাম। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এটা ডেইলি ব্লগ নয়, একটু অন্যরকম ভিডিও হলো। তো ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পরে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণ সবাই খুব ভালো থাকুন। টাটা।